প্রধানমন্ত্রীকে হবে 13 বছর আন্দোলন করলে। দীর্ঘ 9 মাস মুখে কুলুপেটে ছিলেন ওবায়দুল কাদের। এখন ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসছেন তিনি। শেখ হাসিনা এখনো কোনো গণমাধ্যমে কথা না বললেও প্রায় প্রতিনিয়ত গণমাধ্যমে হাজির হচ্ছেন আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড ওবায়দুল কাদের। কিন্তু শত শত খুনের মামলা মাথায় নিয়ে শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, কবেই বা বিচার করবেন তাকে বিদায় করার পেছনের মাস্টারমাইন্ড যারা তাদের? আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকে ঠিক এভাবেই শেখ হাসিনার ফেরা নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের সোজা সাপটা উত্তর দিয়েছেন ওবায়দুল কাদের। সবাইকে ধৈর্য ধরতে হবে। আপনি যদি শান্তিপূর্ণ শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, তিনি প্রতিদিন দেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। ঈদের দিন বিকেলে শেখ হাসিনার সঙ্গে কথা বলার কথাও জানান তিনি। বলেন, আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন। আমার বিরুদ্ধে মার্ডার কেস দিচ্ছে, ওয়ারেন্ট ইস্যু করেছে। তবে গত 1 বছরের বেশি সময় ধরে উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য। বিগত কয়েক মাস রাজ্যটি সাময়িকভাবে শান্ত থাকলেও ফের উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে 7 জুন বিকেলের পর থেকেই রাজ্যটির পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে অশান্ত হয়ে উঠেছে মণিপুরের রাজধানী ইম্ফল। পরিস্থিতি নিয়ন্ত্রণে মণিপুরের বেশ কয়েকটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিষ্ণুপুর জেলায় জারি করা হয়েছে কারফিউ। হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রাজ্যের ইম্ফল, পূর্ব পশ্চিম থৌবল, কাকচিংয়ের মতো জেলাগুলোতে মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। মণিপুর পুলিশ প্রশাসন 5 বা তার বেশি মানুষের একত্র হওয়াতে নিষেধাজ্ঞা জারি করেছে। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে অ্যাকশন ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। রাজ্যের পরিস্থিতি সম্পর্কে জানিয়ে বিবৃতি দিয়েছেন। সেখানে বলা হয়েছে, রাজ্যটির ইম্ফল, পূর্ব পশ্চিম থৌবল, কাকচিং এবং বিষ্ণুপুর জেলাগুলোর বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আশঙ্কা করা হচ্ছে কিছু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে জনগণের আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন। আমার বিরুদ্ধে মার্ডার কেস দিচ্ছে, ওয়ারেন্ট ইস্যু করেছে। 9 মাসের বেশি দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তিনি ভারতের কোথায় আছেন, কিভাবে দিন কাটাচ্ছেন তার বিস্তারিত কিছুই জানা যায়নি। এমনকি তার চেহারাটাও আর দেখা যায়নি সেই অভ্যুত্থানের পর থেকে। কিন্তু মানুষের কৌতূহল আছে, ঈদের দিন কিভাবে কাটাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী, বাইরে বের হওয়ার সুযোগ পান কিনা তিনি। সম্পর্ক ভাঙা গড়ার এই পৃথিবীতে আরও একটি সম্পর্কের বিচ্ছেদ ঘটল। না, কোনো বলিউড তারকা বা টিকটক ইনফ্লুয়েন্সার নন। এবার বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্পর্ক ভেঙেছে তার ঘনিষ্ঠ সহযোগী ও বন্ধু টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্কের সঙ্গে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি তাণ্ডবে প্রতিনিয়ত বাড়ছে লাশের মিছিল। 1.5 বছরের বেশি সময় ধরে চলা এই সহিংসতায় 54,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও লাখখানিক মানুষ। ইসরায়েলি দমনপীড়ন শুধু প্রাণহানির মধ্যেই সীমাবদ্ধ নয়, খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর প্রবেশও কঠোরভাবে রুদ্ধ করে দেওয়া হয়েছে ফিলিস্তিনে। কিন্তু এর মধ্যেও কিছুটা আশার আলো দেখছিল ফিলিস্তিনবাসী। যুক্তরাজ্য গেল বছর জানিয়েছিল তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত আছে। গেল এপ্রিল ফ্রান্সের পক্ষ থেকেও আসে এমনই বার্তা। ফ্রান্স শুরুর দিকে এই স্বীকৃতি প্রদানকে একটি নৈতিক দায়িত্ব ও রাজনৈতিক প্রয়োজনীয়তা হিসেবে দেখছিল। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছিলেন, ফিলিস্তিনকেও স্বীকৃতি দেয়া যেতে পারে। কিন্তু সে আশায় এখন গুড়ে বালি। ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া থেকে সরে এসেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। চলতি মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পূর্ব প্রস্তাবিত পরিকল্পনা বাতিল করেছে দেশ দুটি। উভয় দেশের কূটনীতিকরা বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের একটি প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। স্টারলিংক নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আজকে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, তিনি বলছেন যে বাংলাদেশ থেকে, ঢাকা থেকে তিনি গ্রামে চলে যাবেন, উদ্যোক্তা তৈরি করবেন, যেহেতু স্টারলিংকের ইন্টারনেট আছে। আবার স্টারলিংক নিয়ে নেগেটিভ কথাও আছে।
অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে পৌঁছাবেন ৯ জুন সোমবার। তার সফরের মূল উদ্দেশ্য রাজা তৃতীয় চার্লসের দাতব্য সংস্থা কিংস ফাউন্ডেশন পরিচালিত হারমোনি অ্যাওয়ার্ড ২০২৫ গ্রহণ করা। তবে এই সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্যের রাজনৈতিক প্রবাসী অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোড়ন। ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফর ঘিরে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি, রাজনৈতিক দল ও মতাদর্শের মানুষরা সমর্থন, বিরোধিতা এবং নীরবতা এই ৩টি ভাগে বিভক্ত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরকে কেন্দ্র করে প্রবাসী আওয়ামী লীগের অবস্থান সবচেয়ে আক্রমণাত্মক। দলটির যুক্তরাজ্য শাখা ডক্টর ইউনূস কোথাও যেন স্বাভাবিকভাবে কার্যক্রম চালাতে না পারে সে লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে। সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক জানিয়েছেন, যেখানে ইউনূস যাবেন সেখানেই তাকে প্রতিহত করা হবে। বাংলাদেশে ইউনূস বিরোধী অবস্থানের প্রতিফলন প্রবাসেও পূর্ণ মাত্রায় কার্যকর রাখতে চায় আওয়ামী লীগ। শুধু আওয়ামী লীগ নয়, এখানে আওয়ামী লীগ আমরা তো অবশ্যই তাকে আমরা রুখে দাঁড়াবো, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, তাকে আমরা প্রতিহত করব। যেখানেই যাবে সেখানেই প্রতিরোধ। ইউনূস সাহেব যেই প্রোগ্রামে যাবে, যেখানেই যাবে সেখানেই প্রতিবাদ, সেখানেই থেকে আমরা প্রতিহত করব। কিন্তু শুধু আওয়ামী লীগের ব্যাপার না, এখানে প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার মূল্যবোধে বিশ্বাসী হাজার হাজার প্রবাসী বাঙালিরা তারাও তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং তাকে প্রতিহত করার আহ্বান জানান। অন্যদিকে যুক্তরাজ্য বিএনপি এই সফরকে কেন্দ্র করে একেবারেই নীরব ভূমিকা পালন করছে। দীর্ঘদিন ধরে আওয়ামী বিরোধী আন্দোলনের মুখ এই সংগঠন এবার ডক্টর ইউনূসকে কোনো রকম অস্বস্তিতে ফেলতে চায় না। দলের সভাপতি এম এ মালিক হজে এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ বাংলাদেশে ঈদ উদযাপন করতে যাওয়ায় কার্যকর কোনো উপস্থিতিও নেই। মূলত ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলের দৃষ্টি যাতে বিভ্রান্ত না হয় সেই বিষয় মাথায় রেখেই বিএনপির এই নীরব কৌশল অবলম্বন বলে মনে করছেন অনেকেই। এদিকে ডক্টর ইউনূসকে লন্ডনে স্বাগত জানাতে রিফর্ম বাংলাদেশ নামে নতুন গঠিত একটি সংগঠন 10 জুন আলতাবালি পার্কে সমাবেশ আহ্বান করেছে। নিজেদের অরাজনৈতিক দাবি করলেও এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন জামায়াতপন্থী নেতাকর্মীরা। এদিকে ডক্টর ইউনূসের সফর ঘিরে নিরাপত্তা শঙ্কার মধ্যেই বাতিল করা হয়েছে কমিউনিটির বিশিষ্টজনদের সঙ্গে তার নির্ধারিত বৈঠক। আয়োজকরা জানিয়েছেন, ভেন্যুতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত না হয় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে আওয়ামী লীগ দাবি করছে ইউনূস বিরোধী অভিযোগের কারণেই ভেন্যু কর্তৃপক্ষ চাপের মুখে পড়ায় অনুষ্ঠানটি বাতিল করেছে। এভাবেই নিজ হাতে পতাকা নেড়ে হয়তো ভারতীয়দের শ্রেষ্ঠত্বের বার্তা দিচ্ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 6 জুন ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জন্য একটি ঐতিহাসিক দিন, কেননা এই দিনেই উদ্বোধন করা হল চেনাব নদীর ওপর নির্মিত বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে সেতুর। এই সেতুটি উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল সংযোগ প্রকল্পের অংশ, যার মাধ্যমে কাশ্মীরের সঙ্গে ভারতের অন্যান্য অংশের সারা বছরের রেল যোগাযোগ স্থাপন করা হচ্ছে। প্রায় 43,000 কোটি টাকার এই প্রকল্পে তৈরি হচ্ছে 272 কিলোমিটার দীর্ঘ রেল লাইন, যেখানে রয়েছে 36টি টানেল এবং 943টি সেতু। 359 মিটার উচ্চতায় অবস্থিত চেনাব রেল সেতুটি ছাড়িয়ে গেছে আইফেল টাওয়ারকেও। ফলে নিঃসন্দেহে এটি ভারতের জন্য প্রকৌশলগতভাবে একটি বিশ্বমানের অর্জন। সেতুটি এমনভাবে নির্মিত হয়েছে যাতে হিমালয় অঞ্চলেও এটি শতাধিক বছর টিকে থাকতে পারে। এই সেতু শুধু যোগাযোগ ব্যবস্থাকেই উন্নত করবে এমন নয়, বরং এটি জম্মু ও কাশ্মীর অঞ্চলে পর্যটন, পণ্য পরিবহন ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তবে এই রেল সেতু শুধু প্রকৌশল কৃতিত্বের জন্য নয়, এর ভূ রাজনৈতিক গুরুত্ব এবং পাকিস্তানের সাথে দ্বন্দ্বের প্রেক্ষাপটেও বিশেষভাবে আলোচিত হচ্ছে। সেতুটি এমন একটি এলাকায় তৈরি করা হয়েছে যেটি পাকিস্তান আন্তর্জাতিকভাবে বিরোধপূর্ণ দাবি করে আসছে। 1315 মিটার লম্বা এই সেতুটি তীব্র গতির বাতাস ও 8 মাত্রার ভূমিকম্প সহ্য করার ক্ষমতা রাখে। সেতুটিকে বোমা বা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে সক্ষম করে তৈরি করা হয়েছে। এই সেতু জম্মু অঞ্চল থেকে উপত্যকা এবং উত্তরাঞ্চলের উচ্চ নিরাপত্তা অঞ্চলের মধ্যে নিরবিচ্ছিন্ন রেল যোগাযোগ নিশ্চিত করবে। ফলে এটি সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সেনা, অস্ত্র এবং রসদের দ্রুত পরিবহনের সুযোগ তৈরি করতে পারবে। এছাড়া যুদ্ধাবস্থায় এটিকে বিকল্প বা ব্যাকআপ সাপ্লাই চেইন হিসেবে ব্যবহার করা যাবে।
চেনাব নদী নিয়ে ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব মূলত পানি বন্টন ও সিন্ধু পানি চুক্তিকে ঘিরে। পাকিস্তান মনে করে ভারত নদীর উপর অবকাঠামো তৈরি করে পানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে। পাকিস্তান এই ধরনের অবকাঠামোগত প্রকল্পকে ভারতের একতরফা পদক্ষেপ বলে সমালোচনা করে আসছে। অনেক পাকিস্তানি রাজনীতিক ও মিডিয়াতে দাবি করা হয় এই সেতুর মাধ্যমে ভারত কাশ্মীরের একতরফা দখলকে সংহত করছে, ফলে এটি পাকিস্তানের নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও উদ্বেগের বিষয়। ভারত দীর্ঘদিন ধরে চাইছে কাশ্মীরকে পূর্ণভাবে সংযুক্ত ও নিয়ন্ত্রিত ভূখণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং সীমান্তে সম্ভাব্য হুমকির বিপরীতে প্রস্তুত থাকতে। বিশ্লেষকদের মতে চেনাব রেল সেতুর মাধ্যমে ভারত মূলত পাকিস্তান ও চীন উভয়কেই একটি বার্তা দিয়েছে, আর সে বার্তাটি হল কাশ্মীর ভারতের অখণ্ড অংশ এবং এই অঞ্চলে ভারত চূড়ান্ত আধিপত্য ও প্রতিরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকে শুরু করে হোয়াইট হাউসে আসার পর থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে, কিন্তু বছর না ঘুরতে তাদের দুইজনের মধ্যেই দেখা দিল বিরোধ। এবার তাদের বিরোধের বিষয়টি স্পষ্ট করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে দিয়েছেন কঠোর হুঁশিয়ারি। কি সেই হুঁশিয়ারি? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে মার্কিন ধনকুবের ও বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ইলন মাস্ক। হোয়াইট হাউসে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এসে ইলন মাস্ক যখন সরকারি দায়িত্ব পালন করছিলেন তখনও তাদের মধ্যে মধুর সম্পর্ক ছিল, তবে কিছুদিন ধরে সেই সম্পর্কের চিড় ধরার আভাস পাওয়া যাচ্ছিল। শেষ পর্যায়ে সম্পর্কের সেই মাত্রা তলানিতে গিয়ে ঠেকেছে। 7 জুন এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান ইলন মাস্কের সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তিনি এই সম্পর্ক আর পুনরুদ্ধার করতে চান না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ধনকুবের ইলন মাস্কের সংঘাতে আর কোনো রাগঢাক নেই। ট্রাম্প প্রশাসন থেকে ইস্তফা দেওয়ার পরে প্রকাশ্যে ট্রাম্পের সমালোচনা শুরু করে দিয়েছেন এক্সের কর্ণধার। পাল্টা মার্কিন প্রেসিডেন্টও তাকে হুঁশিয়ারি দিয়ে চলেছেন। এমন পরিস্থিতিতে ইলন মাস্কের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। এছাড়াও ট্রাম্প মাস্কের এমন দ্বন্দ্বে রুশ রাজনৈতিক মহলে চলছে সমালোচনার ঝড়। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সাম্প্রতিক দ্বন্দ্ব নিয়ে রাশিয়ায় রাজনৈতিক মহলে চলছে হাস্যরস, কটাক্ষ ও আলোচনার ঝড়। কেউ প্রস্তাব দিয়েছেন মাস্ক চাইলে রাশিয়া তাকে রাজনৈতিক আশ্রয় দেবে, কেউ আবার ঠাট্টা করে বলেছেন ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে রুশ জাতীয়তাবাদী রাজনীতিক ও সাবেক মহাকাশ প্রধান দিমিত্রি রোগোজিন এক্সে মাস্ককে উদ্দেশ্য করে লিখেছেন, ইলন, দুঃখ করো না, যদি আমেরিকায় দুর্বার কোনো বাধায় পড়ো আমাদের কাছে চলে এসো। এখানে তুমি পাবে নির্ভরযোগ্য সঙ্গী এবং প্রযুক্তিগত সৃজনশীলতার পূর্ণ স্বাধীনতা। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ রসিকতা করে লিখেছেন, ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া। যুক্তিসঙ্গত অর্থ দিলে চলবে, আর স্টার্লিংকে শেয়ারও পারিশ্রমিক দেওয়া যেতে পারে। ঝগড়া করো না বন্ধুরা। রুশ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম RT এর প্রধান মার্গারিটা সিমোনিয়ান একে ব্যঙ্গ করে বলেছেন, এটাই হলো আধুনিক মার্কিন রাজনৈতিক সংস্কৃতি, এটা যেন শিল্প বিপ্লব, তবে উল্টো পথে। গত এক দশকে চীনের রাজনীতিতে শি জিনপিং ছিলেন একচ্ছত্র অধিপতি, কিন্তু সাম্প্রতিক সময়ের কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলছে ক্ষমতার ব্যবস্থাপনায় একটি সূক্ষ্ম পরিবর্তন ঘটছে। চীনের বর্তমান প্রধানমন্ত্রী লি চিয়াং এখন অর্থনৈতিক নীতি নির্ধারণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে এগিয়ে এসেছেন। এই পরিবর্তন কিভাবে ঘটছে এবং এর প্রভাব কি হতে পারে সেটাই আজকের বিশ্লেষণের বিষয়।
সাথে আমি আছি শাহরিজামান পুলক। People will have more money in their pockets because we prioritize protecting hard-working people's payslips. বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে সাক্ষাতের অনুরোধ জানিয়েছেন টিউলিপ সিদ্দিক। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, এই বিষয়ে তিনি ডক্টর ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন। Record levels of investment because we prioritize fiscal responsibility and economic responsibility. ওই চিঠিতে টিউলিপ লিখেছেন, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ এবং এই বিষয়ে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দূর করতেই তিনি এই বৈঠক চান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, শেখ হাসিনার শাসনামলের প্রভাব খাটিয়ে তিনি ও তার মা ঢাকার একটি অভিজাত এলাকায় ৭,২০০ বর্গফুটের একটি প্লট পেয়েছেন। Could he reassure my local performers that they won't just be waiting in the wings while the rest of Europe takes center stage? ও তার আইনজীবীরা অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। চিঠিতে তিনি বলেন, লন্ডনে আপনার সফরকালে যদি সাক্ষাৎ হয় তাহলে শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত কিছু প্রশ্নের বিষয়ে আমার বক্তব্য পরিষ্কার করার সুযোগ পাব। টিউলিপ সিদ্দিক তার পরিচয় স্পষ্ট করে জানান, আমি লন্ডনে জন্ম নেওয়া একজন ব্রিটিশ নাগরিক। গত ১ দশক ধরে হ্যামস্টেড ও হাইগেট থেকে এমপি হিসেবে দায়িত্ব পালন করছি। বাংলাদেশের প্রতি আবেগ থাকলেও সেখানে আমার কোনো ব্যবসায়িক স্বার্থ নেই। আমি জন্মাইনি, বাসও করি না। তিনি অভিযোগ করেন, তার আইনজীবীরা দুদকের সঙ্গে লন্ডন থেকে যোগাযোগের চেষ্টা করলেও কোনো জবাব পাওয়া যায়নি, বরং দুদক ঢাকার একটি অজানা ঠিকানায় নথি পাঠিয়ে যাচ্ছে। পাশাপাশি প্রতিটি তদন্ত ধাপ সংবাদ মাধ্যমে ফাঁস করা হচ্ছে, অথচ তার আইনজীবীদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। টিউলিপের দাবি, এসব অভিযোগ তার সাংসদ হিসেবে দায়িত্ব পালনে এবং দেশের প্রতি দায়বদ্ধতায় বাধা হয়ে দাঁড়িয়েছে। গত বছর যুক্তরাজ্যের মানদণ্ড বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাস তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেও টিউলিপ নিজে থেকেই পদত্যাগ করেন। তিনি সতর্ক করে বলেন, এই বিতর্ক লেবার পার্টি নেতা কিয়ার স্টারমারের সম্ভাব্য সরকারকেও বিব্রত করতে পারে। আমাদের চিফ অ্যাডভাইজার তার ইয়েতে স্পষ্ট বলেছেন কেন এই সময়টা। উনি বলেছেন যে এই সময়ের মধ্যে উনি যে আমাদের মূল ম্যান্ডেটটা কি, আমাদের মূল ম্যান্ডেট হচ্ছে রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন। তো আমরা রিফর্ম এবং ট্রায়ালের কাজগুলো এই সময়ের মধ্যে আমরা গুছিয়ে আনতে পারবো যতটুকু আমরা পারি সেটা, আর একটা হচ্ছে যে ইলেকশনের জন্য আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবো। এই তিনটা হচ্ছে আমাদের RTE, রিফর্ম, ট্রায়াল অ্যান্ড ইলেকশন। এটা আমাদের ম্যান্ডেট। উনি এইটাই বলেছেন। উনি বলেছেন ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে যে এই কাজগুলো উনি গুছিয়ে এনে এই সময় উনি ইলেকশনটা করতে পারবেন, কারণ আমাদের ম্যান্ডেটটা এইটাই ছিল। এটা তো সেই আগের কেয়ারটেকার গভর্নমেন্টের ম্যান্ডেট না যে আপনি এসে 3 মাসের মধ্যে একটা ইলেকশন করে দিলেন, আপনার পুরো কাজটাই থাকলো ইলেকশন ফোকাসড। এটা তো না, এখানে কাজটা হচ্ছে যে উনি আসছেন, আসার ওনার সংস্কার একটা বড় একটা ম্যান্ডেট ছিল, সেই জন্য এতগুলো সংস্কার কমিশন করা হয়েছে। তো রমজান শুরু হবে আমাদের জানা মতে 16-17 ফেব্রুয়ারিতে রমজানটা শুরু হবে। তো 16 ফেব্রুয়ারি তখন তো শীতকালই মোটামুটি, তো শীতকালেই পড়বে। যে আপনি যদি ফেব্রুয়ারির টেম্পারেচার দেখেন এবং রোজাটা হবে হচ্ছে ঈদটা হবে 20শে মার্চ, আমরা ধরছি 19-20শে মার্চ। এই যে এই সময় যে টাইমটা, এই টাইমটা আপনি যদি দেখেন না, টেম্পারেচার অনেক কম থাকে। আর রোজার যে ডিউরেশনটা রোজার যে ডিউরেশনটা এই সময়টা হিস্টোরিক্যালি কম থাকে, যেহেতু দিনটা ছোট। আপনি খাবার খাচ্ছেনও দেরিতে, 5টার দিকে খাবার খাচ্ছেন, এবং আপনি রোজাটা ব্রেক করছেন, মানে ইফতারটা করছেন হচ্ছে 5:30টার দিকে, তার আগে বা একটু পরে। তো ফলে দিনটা ছোট, আর গরমও বেশি না পড়ার কারণে আপনার মানুষের পক্ষে মানে রেগুলার ক্যাম্পেইন করা খুব বেশি অসুবিধা হবে না। এপ্রিলের 9টা দিন কালবৈশাখী হয়। কালবৈশাখী যখন 9টা দিন হয়, এবং এটা হয় হচ্ছে ওই যে এগেন 10 তারিখে, এপ্রিলের 10 তারিখের পরের থেকে, এটা এই দিয়ে কম হয়, এবং এটা খুবই লোকালাইজ। যেমন হবিগঞ্জ খুব কালবৈশাখী প্রবণ জায়গা, রাজশাহী কালবৈশাখী প্রবণ জায়গা। তো এই দিকে পুরো ন্যাশন ওয়াইড যেটা হচ্ছে তা কিন্তু না, বরঞ্চ এটা ইলেকশনের জন্য খুবই বেটার টাইম।
যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী ও পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে আওয়ামী লীগ। এ অবস্থায় টিউলিপের এই সাক্ষাৎ প্রার্থনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ইউনূস প্রশাসনের দুর্নীতির অভিযোগের কারণে টিউলিপ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। আগামীকাল সোমবার যুক্তরাজ্য সফরে যাচ্ছেন ডক্টর ইউনূস। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানায়, নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসকে লেখা এক চিঠিতে টিউলিপ লন্ডন সফরের সময় আলোচনা করার সুযোগ চেয়েছেন। লন্ডনে ডক্টর ইউনূস কিং চার্লসের সাথে দেখা করবেন এবং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন। টিউলিপ চিঠিতে লিখেছেন, তিনি আশা করেন তাদের মধ্যে একটি বৈঠক ঢাকায় দুর্নীতি দমন কমিশনের সৃষ্ট ভুল বুঝাবুঝি দূর করতে সাহায্য করবে। তার খালা শেখ হাসিনার সঙ্গে তাকে জড়িয়ে কিছু প্রশ্নের উত্তর দিতে চান তিনি। চিঠিতে টিউলিপ আরও লিখেছেন, আমি একজন ব্রিটিশ নাগরিক, লন্ডনে জন্মগ্রহণ করেছি এবং গত এক দশক ধরে পার্লামেন্টে হ্যামস্টেড এবং হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চান যুক্তরাজ্যের সাবেক এমপি ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। রোববার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই বিষয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন টিউলিপ। চিঠিতে টিউলিপ জানিয়েছেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের করা অভিযোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এই অভিযোগ ঘিরে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দূর করতেই তিনি ডক্টর ইউনূসের সঙ্গে বসতে চান। ঢাকার একটি অভিজাত এলাকায় প্লট গ্রহণ নিয়ে তার ও তার মায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছে দুদক। যদিও টিউলিপ দাবি করছেন এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন। রাজ্যে প্রধান উপদেষ্টার সফরকালে সাক্ষাৎ হলে তার বক্তব্য পরিষ্কার করার সুযোগ পাবেন তিনি। টিউলিপ জানান, তিনি ব্রিটিশ নাগরিক এবং বাংলাদেশে তার কোনো ব্যবসায়িক স্বার্থ নেই। তারপরও এই ধরনের তদন্ত তার সাংসদ হিসেবে দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস 9 জুন লন্ডন সফরে যাচ্ছেন। সফরে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিং চার্লস হারবোনি অ্যাওয়ার্ড 2025 গ্রহণ করবেন। এছাড়া থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউজে অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে তার। গ্রিন লিকুইড পাওয়া যাচ্ছে 50 টাকা ছাড়ে এখন মাত্র 220 টাকায়। 1975 সালের পর এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে, দেশে এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। রাজনীতি ও প্রযুক্তি অঙ্গনের দুই প্রধান ব্যক্তিত্ব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ক সম্প্রতি জড়িয়ে পড়েছেন এক ব্যক্তিগত দ্বন্দ্বে, যা ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর এর প্রভাব ছড়িয়ে পড়েছে হোয়াইট হাউসের কার্যক্রমেও। দেখা দিয়েছে স্টারলিংকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ, যা সরাসরি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইলন মাস্কের মালিকানাধীন উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংককে ঘিরে নিরাপত্তাজনক উদ্বেগ দেখা দিয়েছে। মার্কিন প্রশাসনের বরাত দিয়ে দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এই সেবার মাধ্যমে হোয়াইট হাউস তথ্য নিরাপত্তার হুমকির মুখে পড়তে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে ডিওজির প্রতিনিধিরা হোয়াইট হাউসের ছাদে একটি স্টারলিংক টার্মিনাল বসান। তবে বিষয়টি হোয়াইট হাউসের নিরাপত্তা বিভাগ জানত না। এমনকি ওই সংযোগে থাকা স্টারলিংক গেস্ট নামে একটি ওয়াইফাই নেটওয়ার্কে ব্যবহারকারীর নাম ও 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ছাড়াই শুধু পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে পারতেন। হোয়াইট হাউসের একজন প্রযুক্তি কর্মকর্তা জানান, সরকারি ডিভাইসগুলোর জন্য সাধারণত কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকে। তবে স্টারলিংকের সংযোগের মাধ্যমে কোনো ধরনের ট্র্যাকিং ছাড়াই তথ্য আদান প্রদান সম্ভব, যা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। হোয়াইট হাউসে স্টারলিংকের উপস্থিতি নিয়ে প্রশাসনের অজ্ঞতা এবং যাচাই বাছাইহীন সংযোগ স্থাপন শুধু প্রযুক্তিগত নয়, বরং কৌশলগত নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এদিকে এই পরিস্থিতি এমন এক সময় সামনে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে বিশ্বমাধ্যম সরব। সম্প্রতি এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি আর মাস্কের সঙ্গে সম্পর্ক রাখতে চান না।
ইলন মাস্ক ট্রাম্পের কর ও ব্যয় সংক্রান্ত বিলকে জঘন্য বলে সমালোচনা করেছিলেন। ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়ায় জানান, মাস্ক বিল সম্পর্কে ভালো করেই জানতেন, তবু হঠাৎ বিরোধিতা শুরু করেছেন। মাস্ক এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রেসিডেন্ট ট্রাম্পকে আক্রমণ করে দাবি করেন ট্রাম্প অ্যাপস্টিন ফাইলে জড়িত, যদিও মাস্ক দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। এ পরিস্থিতিতে স্টার্লিং কেন্দ্রিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের নতুন করে ভাবাচ্ছে। স্টার্লিংকের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে প্রতিষ্ঠানটি সবসময় দাবি করে তাদের স্টার্লিং ভিত্তিক নেটওয়ার্ক অত্যন্ত নিরাপদ। তবু হোয়াইট হাউসের মতো স্পর্শকাতর এলাকায় যাচাই বাছাইহীন সংযোগ স্থাপন ও প্রশাসনের অজ্ঞতা প্রযুক্তি নিরাপত্তার বিষয়ে নতুন প্রশ্ন তুলে দিচ্ছে। শিহাব ইসলাম।